আসসালামু আলাইকুম। আজকে পড়ব আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি। আজকে কাজ, ক্ষমতা ও শক্তি এর কয়েকটি টপিক সেকেন্ড লিখে রাখছি। এই টপিকগুলো আমরা আজকে সম্পন্ন করব। প্রথম টপিকটি হলো কাজ, এরপর আছে শক্তি, শক্তির বিভিন্ন রূপ যেমন গতিশক্তি, বিভব শক্তি, ঘূর্ণন শক্তি, শক্তির বিভিন্ন উৎস, শক্তির নিত্যতা এবং রূপান্তর, ভর ও শক্তির সম্পর্ক, ক্ষমতা, কর্মদক্ষতা। এর মধ্যে এই যে গতিশক্তি, বিভব শক্তি, শক্তির বিভিন্ন রূপান্তর, নিত্যতা সূত্র এবং কর্মদক্ষতা ও ক্ষমতা ও কর্মদক্ষতা, এগুলো হলো অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকস। আজকে একটা একটা করে সব সম্পন্ন করবো আমরা একটি ভিডিওতেই। প্রথম টপিক হলো কাজ। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলা হয়। অর্থাৎ কাজটি হলো এফ এবং এস এর গুণফল। অর্থাৎ এখানে ডব্লিউ যদি কাজ হয় তাহলে কাজ সমান আমরা পাবো বল এবং সরণের সম্মিলিত গুণফল। এখানে যদি বলটি কোনো একটি অ্যাঙ্গেল করে প্রয়োগ করা হয় বা কাজটি একটি অ্যাঙ্গেল দিয়ে সম্পন্ন হয় তাহলে ওই কাজটি হবে এফ এস কস থিটা। এখানে থিটাটি হলো এই যে এখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে এই অ্যাঙ্গেল। এখানে অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে 30 ডিগ্রি বসাবো। আর যদি অ্যাঙ্গেল না থাকে সাধারণত আমরা স্বাভাবিকভাবে যে কাজটা করে থাকি ওইটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে থাকে। অর্থাৎ ভূমির সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজটা হয়ে থাকে। অর্থাৎ এদিকে বল প্রয়োগ করলে কাজটা এদিকে করবে। অর্থাৎ এই যে কাজ এবং বল প্রয়োগের মধ্যে মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। এই কারণে এফ এস কস 0 ডিগ্রি বসে। আমরা জানি কস 0 ডিগ্রির মান হলো 1, সুতরাং ডব্লিউ সমান এফ এস, আর এটা ইন্টু 1 এটা দিতে হয় না। তাহলে আমরা জানি ডব্লিউ সমান এফ এস, এটাই আমরা শিখব। আর যদি কোনো অ্যাঙ্গেল করা থাকে 0 বাদে অন্য কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে এখানে অ্যাঙ্গেলটা বসাবো। এরপর আসি কাজের মাত্রা। এখানে কাজের মাত্রা, আমরা যদি কাজের মাত্রা নির্ণয় করি তাহলে আমরা জানি কাজ সমান এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু সরণ। তাহলে বল 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 সমান আমরা জানি আবার এফ সমান এম এ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। তাহলে বলের জায়গায় লিখবো আমরা ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তাহলে ভর ত্বরণ, আমরা ত্বরণ সমান জানি এ সমান বি ডিভাইডেড বাই টি বা বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটাকে আমরা সম্মিলিতভাবে ব্যাক বলতে পারি। যেহেতু ব্যাগের পরিবর্তন যেটা হবে ওইটাও একটা ব্যাক হবে, এখান থেকে যেটা পাওয়া যাবে ওইটাও একটা ব্যাক পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা সম্মিলিতভাবে একটা ব্যাক ধরতে পারি, নিচে টি এটাই ধরতে পারি এ সমান। তাহলে এ সমান ত্বরণ সমান কী লিখবো, ব্যাক ডিভাইডেড বাই সময় ইন্টু সরণ। তাহলে ভরের মাত্রা কি, আমরা ভরের মাত্রা জানি এম যেহেতু মাস, ইন্টু ব্যাগের মাত্রা কি জানি বি, বি সমান মিটার পার সেকেন্ড। তাহলে মিটার লেন্থ দৈর্ঘ্য। এস এর মাত্রা কি হবে, এস যেহেতু সেকেন্ড এস এর মাত্রা হবে টি ইনভার্স। তাহলে ব্যাগের মাত্রা হবে এল টি ইনভার্স। সময়ের মাত্রা হবে টি ইন্টু সরণের মাত্রা, যেহেতু সরণকে এম দ্বারা প্রকাশ করি তাহলে এম এর মাত্রা হবে এল লেন্থ। তাহলে এখান থেকে পাওয়া যায় টি ইনভার্স এম এল স্কোয়ার এল স্কোয়ার। আর এটা টি ইনভার্স, এটার নিচে থাকা মানে এটাও একটা টি ইনভার্স, এখানে এটাকে টি ইনভার্স আকারে লিখতে পারি। তাহলে হবে টি ইনভার্স 2। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হবে কাজের মাত্রা। এরপরে আমরা যদি লিখি, এরপরে আমরা যেটা বের করি এটা হলো কাজ আবার 3 প্রকারের হতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, আবার শূন্য কাজ। তাহলে ধনাত্মক, এখন পড়ব কাজ। তাহলে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। তাহলে ধনাত্মক কাজ যেটা, এক্ষেত্রে আমরা যদি যেদিকে বল প্রয়োগ করব সেদিকে যদি কাজটি সম্পন্ন হয় বা সরণ সেদিকে ঘটে
তাহলে আমরা বলবো সেটা ধনাত্মক কাজ। অর্থাৎ কোনো একটা বস্তু, এটা হলো সরলরেখা, এটা কোনো একটা বস্তু, এটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে সরণ যদি এদিকে ঘটে, আমরা যদি এদিকেই বল প্রয়োগ করি, এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে বস্তুর সরণ যদি এদিকেই ঘটে, তাহলে আমরা বলবো এই কাজটি হলো ধনাত্মক কাজ। অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুর সরণ সেদিকে ঘটবে, এটাকে বলে ধনাত্মক কাজ। তারপর যদি আমরা পরবর্তীতে চিন্তা করি, এটা মনে করো একটা বস্তুটিকে আমি এইচ উচ্চতায় তুলছি, তাহলে এটা এইচ উচ্চতায় তোলার পর বস্তুটি এদিকে তোলা হয়েছে। তাহলে এদিকে তোলার কারণে কি হবে, বস্তুটি অভিকর্ষজ ত্বরণ জি কাজ করবে নিচের দিকে, জি কাজ করবে অবশ্য নিচের দিকে সবসময়, কিন্তু আমরা তুলতেছি উপরের দিকে এইচ উচ্চতায়। তাহলে যেহেতু আমরা অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছি, তাহলে এটা একটি ফোর্স, অভিকর্ষীয় ত্বরণ, এটি অভিকর্ষীয় ত্বরণ, এটা একটি ফোর্স। তাহলে এই ফোর্সের বিরুদ্ধে যেহেতু আমরা কাজ করতেছি, ওই জন্য এটা হবে কাজের, আমাদের বল যেদিকে কাজ করবে এর বিপরীত দিকে ফোর্সটা কাজ করতেছে, অর্থাৎ এই জন্য এটাকে বলবো আমরা ঋণাত্মক কাজ। অর্থাৎ এটা হলো আমরা বল যেদিকে দিব এর বিপরীত দিকে কাজটি সম্পন্ন হবে, এটা ঋণাত্মক কাজ। তারপর আরেকটা আছে শূন্য কাজ। শূন্য কাজ হলো এখানে কোনো সরণ থাকবে না, আমরা জানি ডব্লিউ সমান এফ এস। তাহলে ডব্লিউ সমান যদি এফ এস হয়, এখানে কোনো কারণে যদি আমরা সরণকে শূন্য ধরি, তাহলে এটি পুরোটার মান হয়ে যাবে শূন্য। সুতরাং আমাদের যদি কোনো একটি বস্তু এখান থেকে এই পথে যাত্রা শুরু করে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে অনেক দূরত্ব ঘুরে আবার এ বিন্দুতেই চলে আসে, অর্থাৎ মধ্যবর্তী সরণ কত, শূন্য। এটা যেখানে আদি অবস্থান শেষ অবস্থানও সেম, এই জন্য এখানে সরণ থাকবে না, সরণ শূন্য হওয়ার কারণে এটা এসটা হয়ে যাবে কত। তাহলে এখানে যেহেতু সরণ শূন্য, কাজটা শূন্য হবে। একই রকমভাবে আমরা আরেকটা অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে এই কাজ, ধনাত্মক কাজ, শূন্য কাজ কিংবা ঋণাত্মক কাজ, এটা পরিমাপ করতে পারি। যেমন এই যে ডব্লিউ সমান, আমরা এর আগে পড়ছি ডব্লিউ সমান এফ এস কস টিটা। এখানে যদি টিটার পরিমাণ শূন্য হয় তাহলে হবে এফ এস, কিন্তু যদি টিটার পরিমাণ শূন্য না হয়ে এখানে যদি টিটার মানটা কত হয়, টিটার মানটা 0 ডিগ্রি সহ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হয়, অর্থাৎ টিটার মানটা যদি 0 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে এই কাজটা হবে কি কাজ, এটা হবে ধনাত্মক কাজ। আর পরবর্তীতে এটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়ে টিটার মান 180 সহ 180 থেকে ছোট হয়, তাহলে এটা কত হবে, এটা হবে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ। আবার পরবর্তীতে যদি টিটার মান 90 ডিগ্রির সমান হয়ে যায়, তাহলে এই কাজটা হবে শূন্য কাজ। কারণ এফ এস ডব্লিউ সমান এফ এস কস টিটা। তাহলে এটা টিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ এফ এস কস 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি কস 90 ডিগ্রির মান কত, 0। সুতরাং পুরোটার মান 0 হয়ে যাবে, অর্থাৎ টিটা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হবে শূন্য কাজ। এটা যদি 90 ডিগ্রি সহ 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে এটা হবে ধনাত্মক, আর 90 ডিগ্রি থেকে বড় হলে এটা হবে ঋণাত্মক কাজ। তাহলে এবার শেষ হলো আমাদের কাজ। এবার পড়ব আমরা শক্তি। আমাদের শক্তি দুই প্রকার হয়ে থাকে, একটা গতিশক্তি, বিভব শক্তি। তাহলে আমরা জানি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়।
অর্থাৎ শক্তি সমান কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলে থাকি। আবার শক্তি দুই প্রকার, আমরা মেইনলি শক্তি অনেক প্রকার থাকলে আমরা মেইনলি দুই প্রকার এখানে উল্লেখ করব, গতিশক্তি এবং বিভব শক্তি। আমরা এই দুইটা নিয়ে কাজ করব। এক নম্বর হলো গতিশক্তি। কোনো একটা সরলরেখায় অবস্থিত কোনো একটা বস্তুকে যদি আমরা একটা দিকে ব্যাক দিই বা একটা দিকে ঠেলা দিই, তাহলে ওটি একটি ব্যাক প্রাপ্ত হবে। ওই ব্যাক এবং ওই বস্তুর ভর এর সমন্বয়ে গঠিত যে ব্যাক শক্তি পাওয়া যাবে এটাকে বলা হবে গতিশক্তি। অর্থাৎ গতিশক্তি কাইনেটিক এনার্জি আমরা ইকে দ্বারা প্রকাশ করি। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ এখানে এম হলো বস্তুর ভর, আর বি হলো বেগ। এই ভর এবং বেগের সমন্বয়ে একটা বস্তু গতিপ্রাপ্ত হয়। তাহলে এটা সরলরেখায় হলে এরকম হবে। আর এটা যদি ভূমি থেকে নির্দিষ্ট একটি উচ্চতা থাকে, অর্থাৎ ভূমি থেকে কোনো একটি উচ্চতায় বস্তুটিকে তোলা হয়, তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণ প্রভাব ফেলবে এবং নির্দিষ্ট একটি উচ্চতা থাকবে। কোনো একটা বস্তুকে আমরা যদি সরলরেখায় না দিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলি, তাহলে ওইটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। এটা গতিশক্তি। সরলরেখায় থাকলে গতিশক্তি থাকে, এই যে সরলরেখায় গতিশক্তি পাওয়া যাবে। এটাকে যখন আমরা কোনো একটা উচ্চতায় তুলব, তখন গতিশক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এই যে এই অবস্থানে বস্তু স্থির আছে একটি নির্দিষ্ট উচ্চতায় এবং নিচের দিকে জি কাজ করতেছে, তাহলে এখানে বস্তুটিতে একটি শক্তি সঞ্চিত আছে। এই শক্তিকে আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি দিয়ে প্রকাশ করি, বা স্থিতি শক্তি। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি সমান কি লিখতে পারি? একটা ভর থাকবে বস্তুর অবশ্যই, এটি এইচ উচ্চতায় বস্তুটিকে তোলা হয়েছে, অর্থাৎ এম এইচ, এবং নিচের দিকে জি কাজ করবে, তাহলে জি, অর্থাৎ পাওয়া যাবে এম জি এইচ। এটা হবে কি? কোনো একটা বস্তুর বিভব শক্তি নির্দিষ্ট উচ্চতায় তুললে এটাকে যে উচ্চতায় তোলা হবে ওই উচ্চতার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে। এটা যখন বস্তুটিকে ওই উচ্চতা থেকে ফেলে দেওয়া হবে, তখন ওই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এখানে এতটুকু আসলে গতিশক্তি মধ্যবর্তী অঞ্চল আসলে h/2তে আসলে সম্পূর্ণ গতিশক্তি এবং বিভব শক্তি অর্ধেক হয়ে যাবে। পরবর্তী যত নিচের দিকে আসবে বিভব শক্তি কমতে থাকবে, কারণ এখানে যত উচ্চতা যত কমে যাবে বিভব শক্তি তত কমে যাবে। অর্থাৎ এদিকে এটা বিভব শক্তির উচ্চতা সবসময় ভূমি থেকে আমরা কাউন্ট করব। এটা সবসময় ভূমি থেকে নিতে হবে। আর এখানে যে বি স্কোয়ার, গতিশক্তির ক্ষেত্রে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এটা যেহেতু আমরা এদিকে কাজ করতেছি, তাহলে এটা প্লাস হবে, যেদিকে বস্তু সেদিকেই পড়তেছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh। এই যে এখানে এইচ, এটা হবে উপর থেকে বস্তুটি যেখান থেকে চলতে শুরু করবে, অর্থাৎ এটা উপর থেকে ফেলে দিলে গতিশক্তি পাওয়া যাবে, যেটা উপর থেকে যত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা এখানে বসাবো। অর্থাৎ বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ইফি সমান হবে mgh। এইচটা হবে ভূমি থেকে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে গতিশক্তি হিসাব হবে উপর থেকে, আর বিভব শক্তি হিসাব হবে নিচের থেকে উচ্চতা। তাহলে আমরা এখানে ভূমি থেকে এটা বের করে ফেলছি। তাহলে কোনো একটা অবস্থানে আমরা শক্তির নিত্যতা সূত্রতে সামনে পড়ব নেক্সট টপিকে। শক্তির নিত্যতা সূত্র অনুসারে কোনো একটা পয়েন্টে সব সময় মোট শক্তি টোটাল এনার্জি সমান থাকবে। অর্থাৎ এখানে কোনো গতিশক্তি নাই, কারণ এখানে কোনো উপর থেকে গতিপ্রাপ্ত হয় নাই, বি নাই, এখানে ব্যাগ নাই, ব্যাগ শূন্য, ওই কারণে এখানে গতিশক্তি হবে শূন্য। কিন্তু এখানে সর্বোচ্চ পরিমাণ বিভব শক্তি পাওয়া যাবে, কারণ উচ্চতা সর্বোচ্চ হওয়ার কারণে এখানে সর্বোচ্চ বিভব শক্তি পাওয়া যাবে। অর্থাৎ এই অবস্থানে ই টোটাল, অর্থাৎ মোট ই হবে, এনার্জি হবে গতিশক্তি, বিভব শক্তি প্লাস শূন্য গতিশক্তি, এটা হবে গতিশক্তি। কিন্তু এই অবস্থানে এখানে তো কোনো বিন্দু দিই নাই, আমরা মনে করো
এখানে মনে করে এ বিন্দু দিয়েছি, তাহলে এ বিন্দুতে কি হবে, ই টোটাল হবে ই ফি এ, অর্থাৎ এ বিন্দুতে বিভব শক্তি এবং এ বিন্দুতে গতিশক্তি এর টোটাল যোগফল, এটা সমান হবে, এটার আগেরটার সমান হবে। তারপরে এই যে একটা যদি আমরা সি বিন্দু দিই তাহলে এটা বি বিন্দু হয়, এটা যদি সি বিন্দু দিই তাহলে এখানে ই টোটাল হবে ই ফি সি প্লাস ই কে সি, অর্থাৎ সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দুতে গতিশক্তি। কিন্তু আমরা জানি বিভব শক্তি, এখানে যদি বিভব শক্তির ক্ষেত্রে এই যদি শূন্য হয় তাহলে পুরোটা শূন্য হয়ে যাবে। তাহলে এই যে এখানে ইপি যেহেতু নাই, এখানে উচ্চতা নাই ভূমি থেকে, বিভব শক্তির উচ্চতা ধরতে হয় ভূমি থেকে, তাহলে এটা শূন্য হয়ে যাবে। তাহলে ওইখানে গতিশক্তি শূন্য হয়ে গেছিল, তাহলে এখানে বিভব শক্তি শূন্য, কিন্তু টোটাল এনার্জি ধরতে গেলে সব জায়গায় সমান হবে, প্রত্যেকটা পয়েন্টে এটা সমান হবে। এটাকে বলে শক্তির নিত্যতা সূত্র। এর পরবর্তী টপিকটি আমরা শক্তির নিত্যতা সূত্র পড়ব। এর পরবর্তী টপিকে আছে গতিশক্তির রাশিমালা প্রতিপাদন। তাহলে গতিশক্তির সূত্র আমরা জানি, গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র সমান হাফ এমভি স্কোয়ার। এই এমভি স্কোয়ার সূত্রটি কোথা থেকে আসলো এটাই আমরা আজকে বের করব, হাফ এম বি স্কোয়ার। তাহলে এটা কিভাবে আসলো এটাই আমরা বের করব। গতিশক্তির রাশিমালা, ই কে অর্থাৎ কাইনেটিক। তাহলে আমরা জানি এফ সমান এম এ ইন্টু এস। তাহলে এম এ এস, এস সমান জানি আমরা হাফ এ টি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ আদিবেগ যদি শূন্য হয় তাহলে এস সমান কি হবে, হাফ এ টি স্কোয়ার। তাহলে এ হলে এ স্কোয়ার হবে, এম ইন্টু এ স্কোয়ার ইন্টু হাফটা আমরা সামনে নিয়ে আসলে এটা হবে টি স্কোয়ার। তাহলে এ টি স্কোয়ার, এ সমান আমরা কি জানি, বি ডিভাইডেড বাই টি। এটা একটা পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টি, তাহলে ওইটাও একটা বেগ হবে, বেগের পরিবর্তন ওটা, ওই জন্য আমরা বি ধরছি, বি ডিভাইডেড বাই টি। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই টি স্কোয়ার, উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি বি স্কোয়ার ডিভাইড বাই টি স্কোয়ার, তাহলে এ টি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, বি স্কোয়ার। এখানে যদি লিখি হাফ এম, এই যে এ টি স্কোয়ার আর এ স্কোয়ার টি স্কোয়ার মিলে বি স্কোয়ার হয়ে যাবে, এই যে এখান থেকে বি স্কোয়ার সমান এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এটা হবে গতিশক্তির ফর্মুলা, এটা হবে গতিশক্তির প্রতিপাদন। তাহলে এবার আমরা বের করব গতিশক্তি ও ভরবেগের মধ্যে যে সম্পর্ক। তাহলে আমরা জানি ই কে সমান হাফ এম বি স্কোয়ার, ই কে সমান হাফ এম বি স্কোয়ার। তারপর হাফ এম স্কোয়ার দিলে নিচে একটা এম দিতে হবে, এটা কাটাকাটি গেলে এম চলে আসবে, আবার উপরে বি স্কোয়ার, হাফ নিচেরটা থাকবে এম বি সমান আমরা কি জানি, ফি, ফি সমান ভরবেগ এম বি, ফি স্কোয়ার সমান এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে এটা হবে ফি স্কোয়ার। তাহলে আমরা কি পাই, তাহলে ই কে সমান আমরা পাই ফি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। স্প্রিংয়ের শক্তির ক্ষেত্রে এখানে কে হবে স্প্রিং ধ্রুবক এবং এক্স হবে সরণ। তাহলে এই যে স্প্রিংয়ের যতটুকু আমরা প্রসারিত করবো এটা হবে স্প্রিংয়ের সরণ, আর কে হবে স্প্রিংয়ের ধ্রুবক। তাহলে ই সমান বা টেনশন টি দিয়ে প্রকাশ করতে পারি আমরা, এই টেনশন সমান হাফ কে এক্স স্কোয়ার। এখানে এটা হবে স্প্রিং ধ্রুবক এবং এটা হবে স্প্রিংয়ের সরণ। এবার আমরা আলোচনা করব শক্তির নিত্যতা সূত্র নিয়ে, যেটা এর আগে আমরা বলেছি
প্রত্যেকটা পয়েন্টে এখানে প্রত্যেকটা বিন্দুতে এদের শক্তি সমান হয়ে থাকবে। এ বিন্দুতে টোটাল মোট শক্তি যত হবে, বি বিন্দুতে মোট শক্তি তত, এবং সি বিন্দুতে মোট শক্তি সমান থাকবে। অর্থাৎ এখানে বস্তুর ভর যদি হয় এম, এই বস্তুটার ভর যদি এম হয়, তাহলে সি হতে এ বিন্দুর উচ্চতা, এই যে সি হতে এ বিন্দুর উচ্চতা হবে এক্স, এইচ উচ্চতা। তাহলে বি থেকে এ বিন্দুর উচ্চতা হবে এক্স, এই যে বি থেকে এ বিন্দুর উচ্চতা এক্স। তাহলে সি হতে বি বিন্দুর উচ্চতা হবে এইচ মাইনাস এক্স। এই যে টোটাল যদি এইচ হয়, তাহলে সি থেকে বি এর উচ্চতা হবে এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এ বিন্দুতে শক্তির নিত্যতা সূত্র যদি বের করি, এ বিন্দুর জন্য বিভব শক্তি বিভব ইভি সমান হবে এম জি, উচ্চতা হবে টোটাল ভূমি থেকে উচ্চতা, তাহলে এইচ, ভূমি থেকে উচ্চতা হলো এইচ। আর গতিশক্তি ইকে সমান হবে হাফ এম বি স্কোয়ার। এখানে যেহেতু বি এর নাই, এখানে বি শূন্য, সুতরাং টোটাল এটা হবে শূন্য। তাহলে এখানে টোটাল শক্তি হবে ইভি প্লাস ইকে। তাহলে ইভি প্লাস ইকে হবে এমজিএইচ প্লাস 0, অর্থাৎ এমজিএইচ। এর পরবর্তী আমরা যদি বি বিন্দুর জন্য চিন্তা করি, বি বিন্দুর জন্য চিন্তা করি, তাহলে বিভব শক্তি হবে, বিভব শক্তি ইফি সমান কত? এই যে বি বিন্দুতে বিভব শক্তি হবে ভূমি থেকে উচ্চতা, অর্থাৎ এম জি এইচ হবে ভূমি থেকে, এই এইচ মাইনাস এক্স, এম জি এইচ মাইনাস এম জি এক্স, এই যে এম জি এক্স। তাহলে পরবর্তী আবার যে গতিশক্তি হিসাব করি, বি বিন্দুর জন্য গতিশক্তি হবে ইকে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ার কত হবে? এটা যেহেতু উপর থেকে নিচে, তাহলে বি স্কোয়ার সমান আমরা জানি কি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে এখানে ইউ যেহেতু শূন্য, এটা স্থির অবস্থান থেকে পড়ছে নিচে, তাহলে ইউ হবে শূন্য। তাহলে হাফ এম বি স্কোয়ার কত হবে? বি স্কোয়ার হবে এখানে 2GH। টোটাল যদি হিসাব করি এখন, তাহলে ই টোটাল অর্থাৎ মোট শক্তি হবে এখানে কত? ইফি প্লাস ইকে সমান এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স। তাহলে এই যে এম জি এক্স কাটাকাটি গেলে এম জি এইচ, এই যে এটা আর এটা মিল আছে। এখন আমরা দেখব সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য, তাহলে সি বিন্দুর জন্য কি হবে? বিভব শক্তি ইভি সমান হবে এম জি এইচ, এইচ কোনটা? তাহলে সি বিন্দুর জন্য ভূমি থেকে এইচ নাই, শূন্য, তাহলে এম জি এইচ হবে শূন্য, সুতরাং ইফি হবে কত? শূন্য। তারপর গতিশক্তি কত হবে? গতিশক্তি সি বিন্দুর জন্য গতিশক্তি হবে ইকে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার কত হবে? বি স্কোয়ার সমান ইউ তো শূন্য, এখানে ইউ শূন্য হবে আদিবেগ, তাহলে 2G, এই যে এটা উপর থেকে হবে এইচ, তাহলে এখানে পর্যন্ত এইচ হবে টোটাল এইচ, এম জি টু এইচ। তাহলে বি স্কোয়ারের জায়গায় কি বসবে? হাফ এম ইন্টু 2GH, এই টু কাটাকাটি গেলে
এম জি এইচ, অর্থাৎ এটো যেটা এখানে সব জায়গায় সেম আছে, এটা এটা এটা, অর্থাৎ প্রত্যেক বিন্দুতে শক্তি সমান থাকবে। এটাই হলো শক্তির নিত্যতা সূত্র। এটাই আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে পেয়ে থাকি। আমাদের সর্বশেষ টপিকটি হলো ক্ষমতা। ক্ষমতা, তাহলে আমরা ক্ষমতা অর্থাৎ পাওয়ারকে আমরা ফি দ্বারা প্রকাশ করে থাকি। আমরা জানি ক্ষমতা হলো একটা বস্তু, একটা যদি আমরা বস্তু ধরি তাহলে ক্ষমতা ফি হবে একক সম্পাদিত, একক সময়ে সম্পাদিত কাজ, অর্থাৎ ফি সমান W/T। একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ক্ষমতা বলা হয়। আমরা জানি ক্ষমতার একক ওয়াট। আমরা ক্ষমতার একক ওয়াট লিখব, অথবা বড় হাতের দিলে শুধুমাত্র ডব্লিউ দিব। এটা হলো ক্ষমতার একক। এছাড়াও হর্স পাওয়ার আছে, বড় বড় মেশিনারি যেগুলো আছে, বড় বড় মেশিন বা বড় বড় মোটর, পানির পাম্প, এগুলোর ক্ষেত্রে আমরা এইচপি হিসাব করে থাকি। এইচপি মানে হর্স পাওয়ার। তাহলে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাহলে এর পরবর্তী আমরা যদি ক্ষমতার একক হিসাব, ক্ষমতার মাত্রা হিসাব করি, ক্ষমতার মাত্রা, তাহলে এটি হবে, আমরা জানি ক্ষমতা সমান W/T, আবার W সমান Fs ডিভাইডেড বাই টি, আবার Fs সমান Ma ইন্টু S ডিভাইডেড বাই টি, আবার A সমান B ডিভাইডেড বাই টি ইন্টু S। তাহলে এইটা থেকে আমরা পাই T² MBS। তাহলে এবার এম এর মাত্রা আমরা কি জানি? এম এর মাত্রা হবে ক্যাপিটাল এম, বি মিটার পার সেকেন্ড, বি হলো মিটার পার সেকেন্ড, তাহলে এটা এম এর মাত্রা হবে এল, পার সেকেন্ড হবে পার টি, অর্থাৎ এম এল টি ইনভার্স। তারপর আছে এস, এস মানে এল, সরি এস এম, হ্যাঁ এস মানে এল, টি মানে হলো টি স্কোয়ার, তাহলে এটা হবে এম এল ইনভার্স এল স্কোয়ার টি ইনভার্স 3। এইদিকে আছে টি স্কোয়ার, ওইদিকে ওপরে আছে টি ইনভার্স, তাহলে টোটাল হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এর পরবর্তীতে আমরা পড়ব কর্মদক্ষতা। কর্মদক্ষতা হলো প্রদত্ত কাজ এবং সম্পাদিত কাজের মধ্যবর্তী অনুপাত, এবং এদের শতকরা অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। অর্থাৎ কর্মদক্ষতা যদি আমরা ইটা দ্বারা প্রকাশ করি তাহলে কর্মদক্ষতা হবে সম্পাদিত কাজ ডিভাইডেড বাই %। এটাও আমরা কর্মদক্ষতা হিসেবে লিখতে পারি, ফি আউটপুট ডিভাইডেড বাই ফি ইনপুট ইন্টু 100%। তাহলে আজকে এতটুকুই। এই এই টপিকগুলো আমরা যে টপিকগুলো পড়ার কথা ছিল এই টপিকগুলো আমরা শেষ করলাম। এগুলো থেকে পরীক্ষা আসলে ইনশাল্লাহ আমরা সবাই পারবো। একদম বেসিক আমি বেশি পড়াই নাই, তবে বেসিক থেকে আমাদের ইম্পর্টেন্ট হলো যেগুলো পরীক্ষায় আসবে গুরুত্বপূর্ণ টপিকগুলো।
এগুলো আমি শেষ করে দিচ্ছি, এগুলো এবার তোমাদের দায়িত্ব, তোমরা বাকিগুলো পড়ে ফেলবা নোট করে।